जय हिंद बंधुरा आज के আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার। তো তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই জিএস মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও যেন প্রত্যেকটা ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি টার্গেট WBCS অফিসার সিরিজ চালাচ্ছি। এই লক্ষ্যবোধ সিরিজের মাধ্যমে আমরা বিভিন্ন সাবজেক্ট থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়েছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই চ্যাপ্টারটি নিয়ে এই সাবজেক্টটি নিয়ে ডিল করব। তো এই ভিডিওতে আমাদের রয়েছে টোটাল 25টি সেরা কোয়েশ্চেন রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রিভিয়াসলি এসেছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব এবং তার সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোও জেনে নেব। এটি আমাদের ক্লাস নম্বর 1 ভারতীয় সংবিধান থেকে। এছাড়াও আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রির ওপর আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। আমাদের 1 মার্চে এবং 8 মার্চে পরীক্ষা রয়েছে। গ্রুপ সি এর 1 মার্চে রয়েছে আর গ্রুপ ডি এর 8 মার্চে রয়েছে। তো এই পরীক্ষার জন্য জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং এই সমস্ত রকমের বিষয়গুলিকে কম্পাইল করে গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য আমরা 20 সেরা মক টেস্টের সিরিজ রেখেছি। এটি তোমাদের এই পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। এই 20টি মক টেস্টের জন্য প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 39 টাকা। তো অর্থাৎ দেখা হয় যদি আমাদের 20টি মক টেস্টের জন্য, তাহলে 2 টাকা করেও পড়ছে না, অনেক কম প্রাইস রাখা হয়েছে। এটা ন্যূনতম প্রাইসের মাধ্যমে আমরা 20টি মক টেস্ট পেয়ে যাবো। এই মক টেস্টগুলি আমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত আমাদের এক্সাম ওরিয়েন্টেড করে তৈরি করা হয়েছে। তোমরা যারা এটি নিতে চাও অবশ্যই এই নাম্বারে ফোনপে করে দিয়ে একটা স্ক্রিনশট এই নিচের দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলে তোমাদেরকে সেটা একটা গ্রুপে জয়েন করে দিয়ে সেখানে তোমাদেরকে পিডিএফগুলোকে শেয়ার করে দেওয়া হবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। 1 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠান সমূহের ক্ষমতা ও দায়িত্ব কোন কর্তৃপক্ষ সংশোধন করতে পারে? অর্থাৎ পঞ্চায়েত সিস্টেমের কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে অপশন দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকার, অপশন বিতে দেওয়া আছে রাষ্ট্রপতি, অপশন সিতে দেওয়া আছে রাজ্য সরকার আর অপশন ডিতে দেওয়া আছে রাজ্যপাল। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2004 সালে আসা কোয়েশ্চেন। তো এই ক্ষেত্রে এই 1 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, রাজ্য সরকার। মনে রাখবে পঞ্চায়েত রিলেটেড বা মিউনিসিপ্যালিটি রিলেটেড যাবতীয় রকমের ডিসিশন নিয়ে থাকেন আমাদের স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে, ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা প্রসারিত হয় 68তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 70তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অপশন সিতে দেওয়া হয়েছে 72তম সংবিধান সংশোধনের পর আর অপশন ডিতে দেওয়া আছে 73তম সংবিধান সংশোধনের পর। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর আমরা দেখতে পাবো ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা প্রসারিত হয়। পরবর্তী প্রশ্ন নম্বর 3 নম্বর প্রশ্নতে আমাদের দেওয়া হয়েছে, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল? কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি কার্যকরী হয়েছিল, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল? এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2009 সালে আসা কোয়েশ্চেন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রিলিমিনারিতে আসা ও মেন্সে আসা কোয়েশ্চেনগুলো ইন্ডিয়ান পলিটি থেকে আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করে নেব, যেগুলো আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রাজীব গান্ধী। অপশন নাম্বার ডি, রাজীব গান্ধী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, রাজীব গান্ধী। 1985-এ আমাদের এই বিলটি পাস হয়। তোমরা কমেন্ট করে জানাবে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আন্দোলন বা অ্যান্টি ডিফেকশন ল এই আইনটিকে পাস করা হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ভারতের সংবিধান অনুসারী জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন ধারায়? অর্থাৎ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ভারতীয় সংবিধানের কোন ধারায় মেনশন করা হয়েছে? অপশন দেখতে পাচ্ছি 21, 49, 73 আর 370। এই সমস্ত অপশনগুলোর মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে 21। আর্টিকেল নাম্বার 21-এ আমাদের লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির ব্যাপারে বলা হয়েছে। এই কোয়েশ্চেনটিও আমাদের WBCS 2021 সালে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5।
5 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে নিম্নলিখিত কোন মূল অধিকারটিকে আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছেন। নিম্নলিখিত কোন মূল অধিকারটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের মূল কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছেন। অপশন এতে দেওয়া রয়েছে সম্পত্তির অধিকার, বিতে দেওয়া আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর সিতে দেওয়া আছে ধর্মের অধিকার, আর অপশন ডিতে দেওয়া আছে উপরের সবকটি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2002 সালে আসা কোয়েশ্চেন। তো এই 5 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ কনস্টিটিউশনাল রেমেডিজ। পরবর্তী কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটি একটি কি ধরনের অধিকার? এটি একটি মৌলিক অধিকার, নাকি সাম্যের অধিকার, সাংবিধানিক অধিকার, নাকি সম্পত্তির অধিকার? WBCS 2019 সালে আসা কোয়েশ্চেন, লেটেস্ট কোয়েশ্চেন। তোমরা অবশ্যই এগুলোকে ভালোভাবে প্রিপারেশন করে যাবে। তো 6 নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি অর্থাৎ সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইট, এটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটি হয়ে যাবে আমাদের সাংবিধানিক অধিকার। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। অপশন এতে দেওয়া আছে 24তম সংবিধান সংশোধন, নাকি 42তম সংবিধান সংশোধন। অপশন সিতে দেওয়া আছে 43 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর অপশন ডিতে দেওয়া আছে 44তম বা 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2021 সালে আসা কোয়েশ্চেন। তো 7 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে অপশন নাম্বার বি, 42তম সংবিধান সংশোধন। মনে রাখবে এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অনেকগুলো চেঞ্জেস এসেছে। আমরা অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের সংবিধান সংশোধনের মাধ্যমে কি কি চেঞ্জেস এসেছে সেগুলোকে আমরা একটা সেপারেট ভিডিওর মাধ্যমে এগুলোকে ডিসকাশন করব। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নতে আমাদের দেওয়া আছে ভারতীয় সংবিধান হলো অপশন এ কঠোর, অপশন বি অতি কঠোর, অপশন সিতে দেওয়া আছে নমনীয়, আর অপশন ডিতে দেওয়া আছে আংশিক কঠোর ও আংশিক নমনীয়। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2008 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, আংশিক কঠোর ও আংশিক নমনীয়। এটি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটি অন্যতম বৈশিষ্ট্য। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নে বলা হয়েছে ভারতবর্ষ একটি অর্থাৎ ভারত একটি কি রাজ্যসমূহের সঙ্গ, ইউনিয়ন অফ স্টেট, রাষ্ট্র সমবায়, নাকি যুক্তরাষ্ট্র, নাকি এককেন্দ্রিক। তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, রাজ্যসমূহের সঙ্গ অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়াকে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2021 সালে আসা কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। কোয়েশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ভারত কোন রাষ্ট্র থেকে রাজ্যগুলির ইউনিয়ন ধারণাটিকে গ্রহণ করেছে, অর্থাৎ এই যে ইউনিয়ন এই কনসেপ্টটিকে ভারতবর্ষ নিম্নলিখিত কোন দেশগুলি থেকে বড় করে নিয়ে এসেছে। অপশন এতে দেওয়া আছে রাশিয়া, অপশন বিতে দেওয়া আছে কানাডা, অপশন সিতে দেওয়া আছে আয়ারল্যান্ড, অপশন ডিতে দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2018 সালে আসা কোয়েশ্চেন। তো এই চারটা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, কানাডা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। কানাডা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই টোটাল 25টা কোয়েশ্চেনের মধ্যে কার কতগুলো ঠিক হয়েছে। তাহলে তোমরা নিজেরাই নিজেদের প্রিপারেশনের লেভেল কতটা সেটা তোমরা নিজেরাই একটা আন্দাজা লাগাতে পারবে। চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 11। 11 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়, অর্থাৎ সিকিম ইনিশিয়ালি কিন্তু আমাদের ইন্ডিয়ার পার্ট ছিল না, এটিকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়ার একটা পার্ট করা হয়েছে। তো তোমাদেরকে এই প্রশ্নের উত্তর বলতে চাইছে, কোয়েশ্চেনে জানতে চাওয়া হচ্ছে যে নিম্নলিখিত কোন সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়। অপশন দেওয়া রয়েছে 1975, অপশন বিতে দেওয়া আছে 1978, অপশন সিতে দেওয়া আছে 1982, আর অপশন ডিতে দেওয়া আছে 1990। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2006 সালে আসা কোয়েশ্চেন। এছাড়াও এই কোয়েশ্চেনটি কিন্তু আমাদের সেন্ট্রাল লেভেলের বিভিন্ন ধরনের পরীক্ষায় বহুবার এসেছে। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ অর্থাৎ 1975 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। 1975 অপশন এ ইজ দ্য রাইট আনসার। 1975। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতে অঙ্গীভূত হয়। এই প্রশ্নের আনসার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12।
12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতীয় জাতীয় রাজধানী অঞ্চলের মাস্টার প্ল্যান অনুমোদিত হয়। জাতীয় রাজধানী অঞ্চলের মাস্টার প্ল্যান অনুমোদিত হয়। অপশন এতে দেওয়া আছে 1959 সালে, 1962, অপশন ডিতে দেওয়া আছে 1981, আর অপশন সিতে দেওয়া আছে 1981, আর অপশন ডিতে দেওয়া আছে 1996। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2007 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 12, অপশন নাম্বার বি 1962। 1962 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে। অপশনগুলো দেওয়া রয়েছে। অপশন এতে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 1 বা ধারা 1, ধারা 2, অপশন সিতে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 3, অপশন ডিতে দেওয়া আছে আমাদের আর্টিকেল নাম্বার 4। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2016-এ আসা কোয়েশ্চেন। তো এই 13 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ অর্থাৎ আর্টিকেল নাম্বার 1 এটি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। আর্টিকেল নাম্বার 1 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নম্বর 14, কোয়েশ্চেন নম্বর 14 আমাদের কি বলা হয়েছে না, এই প্রশ্নে বলা হয়েছে কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো একটা ফরেন কান্ট্রির সিটিজেনশিপকে গ্রহণ করে নেয় বা অ্যাকসেপ্ট করে নেয়, সেই ক্ষেত্রে সে আর ইন্ডিয়ান সিটিজেন কিন্তু থাকবে না। এই কথাটি ভারতীয় সংবিধানের কোন ধারায় মেনশন করা হয়েছে। এই ক্ষেত্রে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। অপশন এতে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 5, অপশন বিতে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 7, অপশন ডিতে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 8, আর অপশন ডিতে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 9। তো এই কোয়েশ্চেন নাম্বার 14 এই প্রশ্নের সঠিক আনসার আমরা সকলেই জানি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি অর্থাৎ আর্টিকেল নাম্বার 19। অপশন নাম্বার ডি আর্টিকেল নাম্বার 19 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ 19 নম্বর আর্টিকেলে আমাদের বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো একটা ফরেন কান্ট্রির সিটিজেনশিপকে গ্রহণ করে নেয়, সেই ক্ষেত্রে সে আর ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবে না। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2018 সালে প্রিলিমসে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নম্বর 15 নম্বর কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে নির্দেশাবলী আছে। এক্ষেত্রে অপশন আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশতে বলা হয়েছে এটি, নাকি দ্বিতীয় অংশ, নাকি তৃতীয় অংশ, নাকি চতুর্থ অংশ। এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। নাগরিকত্ব সম্পর্কে আমাদের দ্বিতীয় অংশে বলা হয়েছে। মনে রাখবে প্রথম অংশে কিন্তু আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস স্টেটসের ব্যাপারে বলা হয়েছে, ইউনিয়ন অ্যান্ড ইটস স্টেটের ব্যাপারে বলা হয়েছে। সেকেন্ড পার্টে আমাদের বলা হয়েছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব। তৃতীয় পার্টে বলা হয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। আর চতুর্থ পার্টে বলা হয়েছে আমাদের ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর পার্ট 4 এতে বলা হয়েছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ। এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এই পেজে আমাদের একটা ইনফরমেশন দেওয়া রয়েছে। আমাদের একটু আগেই বলা হয়েছে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু মক টেস্ট রেখেছি। এটির প্রাইস মাত্র 39 টাকা রাখা হয়েছে। তোমরা যদি মার্কেটে যাও কোনো একটা মক টেস্টের বুক পারচেস করতে যাও, সেই ক্ষেত্রে তোমাদের 250 থেকে 300 টাকা কিন্তু লেগে যাবে। সেই জায়গায় আমরা মাত্র একটা ন্যূনতম নমিনাল ফিজের মাধ্যমে এই এতগুলো আমাদের মক টেস্টকে কিন্তু প্রোভাইড করা হবে। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে পেমেন্ট করে একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। অবশ্যই তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক জয়েন করিয়ে দিয়ে সেখানে তোমাদেরকে নোটসগুলোকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 16 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2020 সালে আসা কোয়েশ্চেন। একটু আগের স্লাইডে আমরা ডিসকাশন করলাম যে বিভিন্ন পার্টে কী কী নিয়ে ডিসকাশন করা হয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখেছো অবশ্যই তাহলে বুঝতে পারবে। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। 16 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। পার্ট 4-এ আমাদের এই কথাটা কিন্তু বলা হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে
নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের অধিকার এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, নাকি মৌলিক অধিকার, নাকি শ্রমিক আইনের ধারা, সংবিধিবদ্ধ ধারা, নাকি কোনোটিই নয়? WBCS 2011 সালে আসা কোয়েশ্চেন। আমরা যারা WBCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য কিন্তু এই কোয়েশ্চেনগুলো অর্থাৎ প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে এই 17 নম্বর প্রশ্ন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে লোকসভার সদস্যদের দ্বারা, রাজ্যসভার সদস্যদের দ্বারা। অপশন সিতে দেওয়া আছে রাজ্যের হাইকোর্ট প্রধান বিচারপতিকে, আর অপশন ডিতে দেওয়া রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2020 সালে আসা কোয়েশ্চেন। এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে 18 নম্বর প্রশ্নের অপশন নাম্বার বি, রাজ্যসভার সদস্যদের দ্বারা। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19 আমাদের বলা হয়েছে, এই প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে যে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হলো, আমরা জানি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে 22 জন। এই 22 জনের মধ্যে আমরা মনে রাখতে হবে যে 15 জন আসে লোকসভা থেকে প্লাস 7 জন আসে রাজ্যসভা থেকে, টোটাল 22 জন। তাহলে এইখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে লোকসভার থেকে কথা বলা হয়েছে, তাহলে লোকসভা আমাদের কত হবে না, লোকসভার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি 15, অর্থাৎ 15 জন আমাদের লোকসভা থেকে। আর যদি রাজ্যসভা বলা হতো তাহলে রাজ্যসভার ক্ষেত্রে 7 জন হতো। তাই এই প্রশ্নটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। এই কোয়েশ্চেনটির মধ্যে WBCS 2016 সালে আসা কোয়েশ্চেন। প্রথম অপশনটাকে 7 রাখা হয়েছে যেন ছেলেরা ভুল করে দেয়। তাহলে আমাদের মনে রাখতে হবে 15 + 7 টোটাল 22, তা এই 22 জনের মধ্যে 15 জন হয়ে যাবে আমাদের লোকসভা থেকে আর 7 জন হয়ে যাবে আমাদের রাজ্যসভা থেকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20 নম্বর প্রশ্নতে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। এই যে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটি ভুল আছে সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই ক্ষেত্রে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি, অপশন এতে দেওয়া আছে যে রাজ্যসভার অর্থ বিলের ওপর কোনো ক্ষমতা নেই। অপশন বিতে দেওয়া আছে রাজ্যসভার অর্থ বিলের ওপরে ক্ষমতা আছে। অপশন সিতে দেওয়া আছে রাজ্যসভার শাসন ব্যবস্থার ওপরে কোনো প্রকৃত ক্ষমতা নেই, নিয়ন্ত্রণ নেই। আর অপশন ডিতে দেওয়া আছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। তাহলে এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2014 সালে আসা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সংসদের উভয় কক্ষের সংবিধান সংশোধনের বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। অপশন বিতে বলা হয়েছে অনুমোদন দিতে বাধ্য থাকেন। অপশন সিতে বলা হয়েছে অনুমোদন দিতে পারেন। আর অপশন ডিতে বলা হয়েছে তার অনুমোদন স্থগিত রাখতে পারেন। তাহলে 21 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, অর্থাৎ অনুমোদন দিতে এই ক্ষেত্রে কিন্তু তিনি বাধ্য থাকেন। যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিল হয় আর সেই বিলটি যদি লোকসভা প্লাস রাজ্যসভা উভয় জায়গাতেই যদি পাস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট তার নিজের অ্যাসেন্ট দিতে কিন্তু বাধ্য থাকেন। এই কোয়েশ্চেনটি আমাদের আসা হয়েছে WBCS 2018 সালে। প্রত্যেকটি কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস থেকে নেওয়া কোয়েশ্চেন। অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য ইউজফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমাদের ইম্পর্টেন্ট আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 22, 22 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট বা নিন্দা প্রস্তাব কোথায় উপস্থাপন করা যায়। অপশন এতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট। অপশন বিতে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অপশন সিতে বলা হয়েছে বিশেষ আদালত। আর অপশন ডিতে বলা হয়েছে সংসদ। এই কোয়েশ্চেনের মধ্যে WBCS 2015 সালে আসা কোয়েশ্চেন। তাহলে এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সংসদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, পার্লামেন্ট। এই ক্ষেত্রে মনে রাখবে অপশনটা সংসদ হিসেবে যদি আমাদের এরকম থাকতো যে অপশন এতে ধরে নাও থাকতো আমাদের লোকসভা, আর অপশন বিতে দেওয়া থাকতো রাজ্যসভা, আর অপশন সিতে দেওয়া থাকতো যে বোথ হাউস, আর অপশন ডিতে দেওয়া থাকতো নান অফ দিস। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অপশন নিতে হতো অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি সেই ক্ষেত্রে তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যেত। কেন কিনা সংসদ বলতে আমাদের লোকসভা প্লাস রাজ্যসভা বোধকে বোঝানো হয় কিন্তু।
তাই এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সংসদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 23, 23 নম্বর প্রশ্নতে বলা হয়েছে লোকসভার স্পিকার দুই বিরোধী দলের মোট সমান সমান হলে ভোট দেন। অপশন বিতে বলা হয়েছে লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন। অপশন সিতে বলা হয়েছে কোনো ভোট দিতে পারেন না। অপশন ডিতে বলা হয়েছে দুটি ভোট দিতে পারেন, একটি সাধারণ অবস্থায় আর অপর দুই পক্ষের ভোট সমান হলে। তো এই 23 নম্বর প্রশ্নটি, এটা দেখো আমাদের WBCS 2011 সালে আসা কোয়েশ্চেন। তো এই 23 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, অর্থাৎ দুই বিরোধী দলের ভোট সমান সমান যদি হয় সেই ক্ষেত্রে তিনি ভোট দিতে পারেন। এই ভোটটাকে মনে রাখবে, এই ভোটটাকে বলা হয় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট, কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট, নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট, এই স্পিকারের ভোটটিকে বলা হয়ে থাকে। তাহলে এই 23 নম্বর প্রশ্ন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 24, 24 নম্বর প্রশ্নতে বলা হয়েছে অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন। এই যে মানি বিল বা অর্থ বিল, এটিকে চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? প্রধানমন্ত্রী, নাকি স্পিকার, নাকি বিরোধী দলনেতা, নাকি রাষ্ট্রপতি? তাহলে এই 24 নম্বর প্রশ্নটি আমাদের WBCS 2021 সালে আসা কোয়েশ্চেন। তাহলে এই 24 নম্বর প্রশ্ন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, স্পিকার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। মনে রাখবে এই মানি বিল, অপশন নাম্বার বি, অর্থাৎ এই মানি বিলকে যদি আমাদের ইন্ট্রোডিউস করতে হয় তার আগে কিন্তু আমাদের প্রিলিমিনারি হিসেবে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার রেকমেন্ডেশনের প্রয়োজন হয়। অর্থাৎ যে ফাইন্যান্স মিনিস্টার হয় তিনি প্রথম প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নেন, তারপর সেই বিলটিকে আমাদের লোকসভায় কিন্তু ইন্ট্রোডিউস করা হয়ে থাকে। মনে রাখবে মানি বিল কিন্তু আমাদের রাজ্যসভায় ইন্ট্রোডিউস করা হয় না, ওয়ান অ্যান্ড অনলি লোকসভাতেই কিন্তু আমাদের মানি বিলকে ইন্ট্রোডিউস করা হয়ে থাকে। এবং সেখান থেকে যদি বিলটি পাস হয়ে যায়, সেই বিলটি পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভাতে যায়, রাজ্যসভার কিন্তু মানি বিলের পক্ষে বা অর্থ বিলের ক্ষেত্রে কোনো রকমের পাওয়ার থাকে না, তাদের 14 দিনের মধ্যে তাদের প্রপোজাল দিয়ে কিন্তু রাজ্য পাঠাতে হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 25, 25 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে যে ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ বলে RTI প্রয়োগ করা যাবে। অপশন এতে দেওয়া আছে CBI অফিসে, অপশন বিতে দেওয়া আছে NIA অফিসে, অপশন সিতে দেওয়া আছে PMO অফিসে, আর অপশন ডিতে দেওয়া আছে CJI অফিসে। অর্থাৎ CBI এর ফুল ফর্ম আমরা সকলে জানি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারপরে দেওয়া এই 4টা অপশনের মধ্যে আমাদের দেখো এই কোয়েশ্চেনের মধ্যে WBCS 2020 সালে এসেছে। অপশন বিতে দেওয়া আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, আর অপশন সিতে দেওয়া আছে PMO অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস, আর অপশন সিতে দেওয়া আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, CJI অফিসে আমাদের হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেরা 25টি কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করেছি। যেই কোয়েশ্চেনগুলো আমাদের বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে ডিসকাশন করেছি। তার পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 26 রাখা হয়েছে রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারেন। অপশন দেওয়া রয়েছে 14 দিনের জন্য, অপশন বিতে দেওয়া আছে 3 মাসের জন্য, অপশন সিতে দেওয়া আছে 6 মাসের জন্য, অপশন ডিতে দেওয়া আছে 20 দিনের জন্য। এই কোয়েশ্চেনটিকে তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখা হয়েছে, তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনের সঠিক আনসার করে কমেন্ট করে জানাবে। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2018 সালে আসা কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার লাস্ট টাইম বলা হচ্ছে আমাদের পরীক্ষা খুব সামনেই, তো তাই এই WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষাতে যেন আমাদের নিজেদের একটা সিট আমরা পাকাপোক্ত করতে পারি, তার জন্য আমাদের সিলেবাস, আমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং হয় এবং আমাদের অ্যাকিউরেসি বুঝতে পারি, তার জন্য আমাদের টোটাল 20টি মক টেস্ট সিরিজকে রাখা হয়েছে এবং এর প্রাইস রাখা হয়েছে মাত্র 39 টাকা। তোমরা চাইলে এই নাম্বারে পেমেন্ট করে দিয়ে তোমরা স্ক্রিনশট একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তোমাদের একটা প্রাইভেট গ্রুপে জয়েন করিয়ে দিয়ে সেখানে তোমাদের কিন্তু PDF শেয়ার করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকের জন্য এতটাই। তোমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী ভিডিওতে।